থার্মোডাইনামিক্স ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এটা ডিটেলসে আমরা বোর্ডের ক্লাসে আলোচনা করেছি। এখানে জাস্ট ফর্মুলাগুলো আমি লিখে দেব। এই যে গ্যাস মলিকুলের ডিগ্রি অফ ফ্রিডমটা বার করা হয় সাধারণত ট্রান্সলেশন মোশনের জন্য কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জির জন্য, আর ভাইব্রেটিং এনার্জির জন্য দুটো এনার্জি তৈরি হয়, একটা পোটেনশিয়াল হয়, একটা কাইনেটিক হয়। কারণ যদি আমি একটা ডায়াটমিক গ্যাস নেই, তাদের মাঝখানে বন্ডটাকে আমরা একটা স্প্রিংকের সঙ্গে কম্পেয়ার করতে পারি। যখন এটা ভাইব্রেটিং হবে, মানে এরকমভাবে কম্প্রেসড হবে আবার বাড়বে, কম্প্রেসড হবে বাড়বে, এই কম্প্রেসড হওয়া মানে ওর মধ্যে পোটেনশিয়াল তৈরি হবে, আবার যখন বাড়বে সেই পোটেনশিয়ালটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ওই জন্য বলেছি আমি যে ভাইব্রেশন এনার্জির জন্য দুটো এনার্জি তৈরি হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। মনো অ্যাটমিক গ্যাস এক্সাম্পল হচ্ছে হিলিয়াম। এর মধ্যে তিনটে হচ্ছে ট্রান্সলেশন মোশন থাকে, ওর জন্য ডিগ্রি ফ্রিডম হয়েছে 3। ডায়াটমিক গ্যাস এক্সাম্পল হচ্ছে হিলিয়াম, এফের ভ্যালু 3, তিনটে হচ্ছে ট্রান্সলেটর মোশন, দুটো হচ্ছে রোটেশন মোশন। অতি অবশ্যই এই এফের ভ্যালু 5 হবে অ্যাট রুম টেম্পারেচার। আবার এফ ইজুকাল টু 7 কার ক্ষেত্রে? ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে। যখন হাই টেম্পারেচার তখন তিনটে থাকবে ট্রান্সলেটর, দুটো থাকবে রোটেশন। হাই টেম্পারেচারে দুটো এনার্জি কালেক্ট হয়, সেটা পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, মানে 2, টোটাল হবে 7। আবার নন লিনিয়ার পলিঅ্যাটমিক যেমন NH3, মানে যাদের স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, এফের ভ্যালু 6, 3 হচ্ছে ট্রান্সলেটর, 3 হচ্ছে রোটেশন, কিন্তু রুম টেম্পারেচারে 6। যদি এটাকে হাই টেম্পারেচারে আনা হয়, এই তিনটে 6টা থাকবে, প্লাস ভাইব্রেটের জন্য আরেকটা দুটো অ্যাড হয়ে যাবে হাই টেম্পারেচারে, তখন হয়ে যাবে F ইকুয়ালস টু 8। আর তোরা জানিস লিনিয়ার ট্রায়াটমের ক্ষেত্রে কত হয়। এগুলো কি করে হয়, কিভাবে আসছে, সবই আমরা বোর্ডের ক্লাসে এগুলো আমরা আলোচনা করেছি। ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, ইউ দিয়ে লেখা হয়। এই ইন্টারনাল এনার্জি রিয়েল গ্যাসের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, এই দুটো এনার্জি যোগফলকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি যোগফলকে। আবার পোটেনশিয়াল এনার্জি তৈরি হয় গ্যাস মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স ও ইন্টার অ্যাটমিক ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি। আবার কাইনেটিক এনার্জি তৈরি হয় ট্রান্সলেটর মোশন রৈখিক গতির জন্য, রোটেশন মোশন আবর্ত গতির জন্য, ভাইব্রেটিং মোশন কম্পনের জন্য। এটা গেল ইন্টার এনার্জি রিয়েল গ্যাসের ক্ষেত্রে। মানে রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টার এনার্জি ফাংশান এটা হবে V, T। কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো পোটেনশিয়াল এনার্জি হয় না, অনলি থাকে কাইনেটিক এনার্জি, মানে ইউ ইকুয়ালস লিখব ফাংশান, T। অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি প্রপোর্শনাল টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে ইন্টার এনার্জি বাড়বে, টেম্পারেচার কমলে ইন্টার এনার্জি ভ্যালুটা কী হবে? কমবে। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এবং এই ইন্টার এনার্জির ভ্যালু কত হয় আমরা জানি, এনমোল গ্যাসের ক্ষেত্রে 12 FR/T/N। এবং চেঞ্জ অফ ইন্টার এনার্জি ভ্যালু কত হয়? N/CV/DT, চেঞ্জ অফ ইন্টার এনার্জির ভ্যালু এনমোল গ্যাসের ক্ষেত্রে। এখানে স্মল এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ইন্টারনাল এনার্জি অফ ওয়ান মলিকুল ইন 1 degree of freedom will be half kBT। কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্ট। এটা কি করে এলো, বা এইটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে এসছে, কিন্তু ওখানে বলা ছিল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কথাটা বলা ছিল। আমরা জানি ইন্টারনাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আইডিয়াল গ্যাসের কোনো পোটেনশিয়াল থাকে না, মানে কাইনেটিক এনার্জি। অর্থাৎ ইন্টারনাল এনার্জি আর কাইনেটিক এনার্জি কী হবে? ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এই গ্যাস মলিকুলের ইন্টারনাল এনার্জি হবে 12 kBT,
কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, এবং প্রতি ডিগ্রি অফ ফ্রিডম এবং প্রত্যেকটা মলিকুলের জন্য। তোরা বাড়িতে করবি 3 মোল হাইড্রোজেন গ্যাসের ইন্টার এনার্জি কত হবে। অ্যান্সার বেরোবে 7.5 ক্যাপিটাল আর ইন্টু টি। মনোঅ্যাটমিক গ্যাস এর ক্ষেত্রে এফ এর ভ্যালু হয় 3, তাহলে ট্রান্সলেটর মোশন হচ্ছে 3, রোটেশন হচ্ছে 0, সেই অনুসারে দুটোকে যোগ করলে কত হয় 3। তাহলে ইন্টার এনার্জি ফর 1 মোল, তাহলে 1 মোল গ্যাসের ইন্টার এনার্জি কত হবে না, তার ফর্মুলা আমরা আগেই বলেছি। যেহেতু এখানে 1 মোল গ্যাস, তাহলে এনের জায়গায় 1 বসা, তাহলে ট্রান্সলেটারের জন্য কত হবে 3, তাহলে এফ এর জায়গায় 3 বসা, তাহলে 3/2 RT, তাই লিখেছি। আর রোটেশনের জন্য কিছুই হবে না, তাহলে টোটাল কত হবে, এই দুটোকে যোগ করলে হবে 3/2 RT। আবার ইন্টার এনার্জি অফ 1 মলিকুল মানে প্রতিটা অণুর জন্য, তখন কিন্তু ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে এন মোলের জন্য, এটা হচ্ছে একটা মলিকুলের জন্য। তাহলে আমরা জানি হাফ এফ কেবিটি। তাহলে ট্রান্সলেটারের জন্য কত হবে, এফ এর ভ্যালু 3, এখানে বসিয়ে দাও 3/2 কেবিটি। রোটেশনের জন্য হয় না, টোটাল কত হবে দুটোকে যোগ করে দাও, তাহলে 3/2 কেবিটি। এবার হচ্ছে ডায়াটমিকের জন্য। ডায়াটমিক ক্ষেত্রে এফ এর ভ্যালু 5 টোটাল, যা রৈখিকের জন্য হচ্ছে 3, রোটেশনের জন্য হচ্ছে 2। এটা কিন্তু রুম টেম্পারেচারে। তাহলে 3 যদি হয় তার 1 মোল গ্যাসের, তাহলে রোটেশনের জন্য কাইনেটিক এনার্জি কত হবে, এবং ট্রান্সলেটের জন্য কত হবে। ট্রান্সলেটের জন্য কত হবে, ফর্মুলা কি, হাফ এফ, এফ এর ভ্যালু কত 3 বসিয়ে দে, তাহলে 3/2 RT। এবং রোটেশনের জন্য কত হবে না, এফ এর ভ্যালু 2, এখানে 2 বসিয়ে দে, পেয়ে যাবি। টোটাল কত যোগ করে দাও। এবার একটা অণুর জন্য কত হবে, তখন ল অফ ইকুইপার্টিশন এনার্জি অ্যাপ্লাই করব, হাফ এফ কেবিটি। তাহলে ট্রান্সলেটার জন্য কত 3, এফ এর জায়গায় 3 বসা, তাহলে এটা পাবি। রোটেশনের জন্য কত পাবি, এফ এর জায়গায় 2 বসিয়ে দে, এটা পাবি। টোটাল কত হবে যোগ করে দে, তাহলে বেরিয়ে যাবে। তোরা এই নিউমেরিক্যালটা বাড়িতে করবি। রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ ডায়াটমিক গ্যাস ইজ K0, এটা দিয়ে দিয়েছে। তাদের ট্রান্সলেটার এবং টোটাল কাইনেটিক এনার্জি কত হবে বার করবি। অ্যান্সার হবে 3/2 K0T অ্যান্ড 5/2 K0। এই নিউমেরিক্যালটা দেখ, 10 মোল অফ অক্সিজেন গ্যাস আর কেপ্ট অ্যাট টেম্পারেচার T, মানে 10 মোল অক্সিজেন গ্যাসকে টি টেম্পারেচারে রাখা হয়েছে। সেই অক্সিজেনটাকে তার টেম্পারেচার বাড়িয়ে 2T করা হলে 40% অক্সিজেন সে ব্রেক করে, মানে O2টা ওতে পরিণত হবে, অ্যাটমিক অক্সিজেনে পরিণত হবে। সেক্ষেত্রে ইন্টার এনার্জি চেঞ্জ কী করে হবে বার করতে হবে। তাহলে ফার্স্ট দেখি আমি, আমার কাছে অক্সিজেন ছিল 10 মোল, তার জন্য ইন্টার এনার্জি কত হবে না, আমরা ইন্টার এনার্জি ফর্মুলা জানি, হাফ এন কত মোল ছিল 10 আর ইন্টু টি ইন্টু ডিগ্রি অফ ফ্রিডম। যেহেতু এটা অক্সিজেন ডায়াটমিক গ্যাস, তাহলে এফ এর ভ্যালু কত হবে 5, তাহলে এটা হবে 25 RT। এটা ছিল ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। এবার 40% ব্রেক করে গেছে, তাহলে 40% যদি ব্রেক করে যায়, তাহলে আছে কত পার্সেন্ট, মানে অক্সিজেন পিওর মানে ওতে আছে, মানে O2তে কত আছে, ভেঙে গেছে ওতে 40%, তাহলে বাকি থাকবে কত 60%। তাহলে 10 মোলের 60% মানে কত হবে না, 60/100 ইন্টু 10 মানে হবে 6 মোল। যে 6 মোল অক্সিজেনটা পড়ে আছে তার টেম্পারেচার কিন্তু কত 2T, তাহলে তার ইন্টার এনার্জি কত হবে, ফাইনাল দুটো পার্টে হবে। এই পার্টটাকে দেখি, হাফ কত মোল 6 আর টেম্পারেচার কত হয়েছে 2T ইন্টু ডিগ্রি অফ ফ্রিডম। এটা মানে 6 মোলটা কি O2, তার কত হচ্ছে 5, প্লাস বাকি যেটা আছে, মানে বাকি কত থাকবে, মোট ছিল 10 মোল, 6 মোল হচ্ছে অক্সিজেন, বাকি 4 মোল ওতে পরিণত হয়েছে, মানে এইটা এখানে পরিণত কত মোল 4 মোল। তাহলে এটা ব্যালেন্স করার জন্য কত হবে 8, মানে পিওর অক্সিজেন যেটা হয়েছে 8 মোল। তার জন্য ইন্টারজি কত হবে, হাফ
আমরা জানি এন কত মোল 8 ইন্টু আর 2t ইন্টু ডিগ্রি অফ ফ্রিডম, যেহেতু এটা ও মনো অ্যাটমিক তা অ্যাভেলেবল কত 3, তাহলে ইনিশিয়াল পেয়ে গেছি, ফাইনাল পেয়ে গেছি, তাহলে চেঞ্জ অফ ইন্টেন্সিটি কত হবে না আমরা জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বিয়োগ করে দেবো, এটা করলে বেরোবে 29 RT। ইন্টারনাল এনার্জি অফ মনোঅ্যাটমিক, ডায়াটমিক অ্যান্ড নন লিনিয়ার পলিঅ্যাটমিক গ্যাস ইজ ইউ নট ইচ, মানে সবার জন্য বলে দেওয়া হয়েছে ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ নট। সবার সেপারেটলি ট্রান্সলেটার এবং রোটেশন কাইনেটিক এনার্জি বার করতে হবে। অ্যান্সারগুলো বেরোবে সেটা আমি লিখে দিয়েছি। মিক্সার অফ নন রিয়াক্টিভ গ্যাস, মানে আমি এমন গ্যাস মিশ্রণের কথা বলছি যে গ্যাসগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। মনে করো এখানে কিছু গ্যাস নিয়েছি যা আছে N1 মোল, এখানে কিছু গ্যাস নিয়েছি মনে করো N2 মোল, এটা মনে কর অক্সিজেন গ্যাস, এটা মনে কর হিলিয়াম গ্যাস। এই দুটোকে মিশিয়ে দেওয়ার পর যে মিক্সার তৈরি হবে তাহলে এখানে কত মোল হবে N1 প্লাস N2। যদি এর ডিগ্রি অফ ফ্রিডম F1 হয়, এর ডিগ্রি অফ ফ্রিডম F2 হয়, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? দেখ এটা আমি আগেই প্রমাণ করে এসেছি, N1 F1 বোর্ডের ক্লাসে করে এসেছিলাম, N2 F2 বাই N1 প্লাস N2। এবার এর যদি CV1 হয়, এর যদি CV2 হয়, এর যদি CV হয়, তাহলে CV ইকুয়ালস টু হয় N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2। আবার এর যদি CP1 হয় আর এর যদি CP2 হয়, এর যদি CP হয়, তাহলে CP ইকুয়ালস টু বেরোবে N1 CP1 N2 CP2 N1 প্লাস N2। আর গামা ইকুয়ালস টু বেরোবে CP বাই CV, এটা করলে বেরোবে N1 CP1 N2 CP2 বাই N1 CV1 N2 CV2। তাহলে CP CV গামা এবং ডিগ্রি অফ ফ্রিডম এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এবং আর ক্ষেত্রে মেন কন্ডিশন কী হয়, যেখান থেকে আমাদের আসে এর ইন্টার এনার্জি যোগফল, মানে দুটো ইন্টার এনার্জি যোগফল ইকুয়ালস টু মিক্সারে যে গ্যাস হবে তার ইন্টার এনার্জির সঙ্গে ইকুয়াল হবে, এবং এদের চেঞ্জটাও ইকুয়াল হবে, চেঞ্জ অফ ইন্টার এনার্জিও কী হবে ইকুয়াল হবে। এবার একটা রিলেশন দেখ, আমরা এক্ষেত্রে দেখলাম চেঞ্জ অফ ইন্টার এনার্জি, চেঞ্জ অফ ইন্টার এনার্জি, এরও চেঞ্জ অফ ইন্টার এনার্জি। তাহলে চেঞ্জ অফ ইন্টার এনার্জি ফর্মুলা কি জানি, N1 CV1 del T N2 CV2 del T N1 প্লাস N2 CV del T। এবার সিবি ইকুয়ালস আমরা জানি হাফ অফ এফ আর, তাহলে এর ক্ষেত্রে বা আমি অন্যভাবে মানে বার করতে পারি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, সিবি দিয়ে ভাগ কর, তাহলে সিপি বাই সিভি গামা, এটা 1 আর বাই সিভি, তাহলে সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1। তাহলে এর ক্ষেত্রে হবে N1 আর গামা 1 মাইনাস 1, এর ক্ষেত্রে হবে N2 আর গামা 2 মাইনাস 1, তাহলে এর ক্ষেত্রে হবে N1 প্লাস N2 আর বাই, এটা মিক্সারের মধ্যে গামা মাইনাস 1, তাহলে N1 বাই গামা 1 মাইনাস 1 N2 বাই গামা 2 মাইনাস 1 ইকুয়ালস টু N1 প্লাস N2 গামা মাইনাস 1। এই রিলেশানটা অনেক সময় এমসিকিউ হিসেবেও আসে। দেখ এই এমসিকিউটা তোরা বাড়িতে করবি, 2 মোল হিলিয়াম গ্যাস আর 4 মোল হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে দেওয়া হবে, মিশ্রণের মধ্যে সিভি সিপি আর গামা বার করতে হবে। অ্যান্সারগুলো বলে দিয়েছি, সিভি ইকুয়ালস টু 13 আর বাই 6, সিপি ইকুয়ালস টু 19 আর বাই 6, গামা ইকুয়ালস টু 19 বাই 13। আবার আমরা গামার সঙ্গে ডিগ্রি অফ ফ্রিডমের রিলেশান জানি, গামা ইকুয়ালস টু
1+2/f, যেখানে গামা ইকুয়ালস টু হয় CP/CV হচ্ছে রেশিও। দেখ, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। মনে কর আমি হিলিয়াম গ্যাস নিয়েছি, প্রেসার কনস্ট্যান্ট রেখে আমি বাইরে থেকে হিট সাপ্লাই করব। তাহলে হিট সাপ্লাই করলে নিশ্চিত তার টেম্পারেচার বাড়বে, মানে ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে কত? এই পরিমাণ বাড়বে। তাহলে আমি যে তাপটা দিলাম তার কতটা পার্ট ইন্টারনাল এনার্জি বার করবে, মানে বাড়বে, এটা আমাকে বার করতে হবে। এবার যেহেতু ফ্র্যাকশানে বার করতে বলেছি, ডিকিউটা বড়, তাহলে আমাকে বার করতে হবে DU/DQ। আমি এখানে প্রেসার কনস্ট্যান্ট রেখে হিট সাপ্লাই করেছি, তাহলে ডিকিউ জায়গায় লিখব NCP/DT, আর DU মানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, তার ফর্মুলা আমরা জানি NCV/DT, মানে 1/গামা। আবার দেখ, গামা ইকুয়ালস টু জানি 1+2/f। যেহেতু হিলিয়াম, এর ডিগ্রি অফ ফ্রিডম হবে 3, মানে এটা হবে 5/3, অ্যান্সার বেরোবে 3/5। এটা হিলিয়ামের জায়গায় অক্সিজেন দিতে পারতো বা কার্বন ডাইঅক্সাইড দিতে পারতো, সব ক্ষেত্রে একই কনসেপ্ট হবে, শুধু গামার ভ্যালু চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে এফও চেঞ্জ হবে। আমরা জানি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0 হয়, অতি অবশ্যই চেঞ্জ অফ টেম্পারেচার 0 হবে। যেহেতু চেঞ্জ অফ টেম্পারেচার 0 হয়, এখানে স্পেসিফিক হিটের ভ্যালু অসীম হয়। এবং ইন্টারনাল এনার্জিতে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে এখানে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং আমি বোর্ডের ক্লাসে দেখিয়েছি যে এই প্রসেসে স্লোপ -P/V হয়। এবং এখান থেকে আমরা দেখিয়েছিলাম DV - V ইকুয়ালস টু P। এইটা মানে ছিল বাল্ক মডিউলাস, মানে আইসোথার্মাল প্রসেসে বাল্ক মডিউলাস ইকুয়ালস টু প্রেসার হয়। আবার যদি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস দেখি, সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা থাকে P/V⁻gamma ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা P-কে রিপ্লেস করে T আনলে V এর সঙ্গে T এর রিলেশান বেরোয়, আবার V-কে রিপ্লেস করে যদি T আনি তাহলে P এর সঙ্গে T এর রিলেশান বেরোয়, এগুলো আমরা জানি। এবং এই প্রসেসের ক্ষেত্রে স্লোপ dP/dV হয় -gamma P/V। এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। এবং আমরা দেখেছিলাম অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে dP/dV ইন্টু V মাইনাস ইকুয়ালস টু গামা P, মানে বাল্ক মডিউলাস ইকুয়ালস টু গামা ইন্টু P পেয়েছিলাম। এবং এটা হচ্ছে আইসোর ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাডিয়ার ক্ষেত্রে। এটা অ্যাডিয়া, আর এখানে এইটা হচ্ছে আইসো। তাই দুটোকে যদি ভাগ করে দেই, আমরা যেটা পাবো অ্যাডিয়া/আইসো ইকুয়ালস টু গামা, মানে CP/CV। এবং আমরা দেখেছিলাম যে আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান যেটা বেরিয়েছিল nRT ln V2/V1, পরে এটাকে রিপ্লেস করেছিলাম আমরা nRT ln P1/P2। কারণ আমরা যেটা জানি যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে P1/V1 ইকুয়ালস টু P2/V2, ওখান থেকে রিপ্লেস করে পেয়েছিলাম। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান দেখেছিলাম W = NCV T1 - T2, যেখানে CV ইকুয়ালস টু হয় R/Γ-1। প্রতিটা পয়েন্টগুলো অতি অবশ্যই খাতায় তোরা হাইলাইট করে নিবি, প্রতিটা পয়েন্ট। এবং আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে,
সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয় পি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। আর আইসোকোরিক যেখানে ভলিউম কনস্ট্যান্ট হয় সেখানে কিন্তু কোনো ওয়ার্ক ডান হয় না। আমরা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস এবং আইসোকোরিক প্রসেস গ্রাফ দেখি, আমরা ঠিক এই ধরনের গ্রাফ পাবো। দেখ, এইটা হচ্ছে 1 নম্বর, এটা অ্যাডিয়াবেটিক, সবচেয়ে বেশি স্টিফার খাড়া। 2 নম্বর হচ্ছে আইসোথার্মাল। 3 নম্বর হচ্ছে আইসোবারিক, কারণ যতই ভলিউম বাড়ুক না কেন বাট প্রেসার কনস্ট্যান্ট থাকছে। আর এইটা হচ্ছে 4 নম্বর দিলাম, এখানে দেখ ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার চেঞ্জ হচ্ছে, মানে এখানে এইটা হচ্ছে আইসোকোরিক। তো যদি আমি ভলিউম যদি কমাই, মানে ধরো করো ভলিউম ছিল ভি নট, পরে ভলিউমটা আমি কমিয়ে ভি নট বাই 2 করব। আমরা জানি কোনো গ্রাফের আন্ডার পোর্শনটা ওয়ার্ক ডান নির্দেশ করে, তাহলে ভলিউম ভি নট থেকে কমিয়ে যদি ভি নট বাই 2 করি, তাহলে এই গ্রাফটার আন্ডার এরিয়া এটা, পরের গ্রাফটা আন্ডার এরিয়া এটা, পরের গ্রাফে আন্ডার এরিয়া এটা। তাহলে যেহেতু উপরে গ্রাফে আন্ডার এরিয়া বেশি হচ্ছে, সবচেয়ে ওয়ার্ক ডান বেশি হবে অ্যাডিয়াবেটিক, তারপর হবে আইসোথার্মাল, তারপর হবে আইসোবারিক। যদি ভলিউম বাড়িয়ে ডবল করে দিই, সেক্ষেত্রে আমি দেখব সবচেয়ে ওয়ার্ক ডান বেশি হবে এইটা, মানে আইসোবারিক, তারপরে হবে আইসোথার্মাল, তারপরে হবে অ্যাডিয়াবেটিক। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার যদি আমি একটা গ্রাফের মধ্যে মনোঅ্যাটমিক, ডায়াটমিক, যদি পলিঅ্যাটমিক দেখাই, তাহলে আমরা কি করে দেখাবো? মনে কর এই ধরনের গ্রাফ আঁকলাম 3টে, নাম দিলাম 1, 2, 3। আমরা জানি ডিপি বাই ডিভি মাইনাস গামা পি বাই ভি, আবার গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ। মনোঅ্যাটমিক মানে এফ এর মান হচ্ছে কিন্তু 3, ডায়াটমিক মানে এফ এর মান হচ্ছে 5। এফ এর মান যত কম হবে গামা তত কি হবে? বেশি হবে। গামা বেশি মানে স্লোপ বেশি, মানে সে বেশি স্টিফার হবে। মানে এখানে 1 নম্বর মনোঅ্যাটমিক, 2 নম্বর হচ্ছে ডায়াটমিক, 3 নম্বর হচ্ছে পলিঅ্যাটমিক। A gas is compressed adiabatically till its temperature is double, মানে গ্যাসকে অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড করা হয়ে তার উষ্ণতা কি করা হয়েছে? দ্বিগুণ করে দেওয়া হয়েছে। দ্য রেশিও অফ ইটস ফাইনাল ভলিউম টু ইনিশিয়াল ভলিউম, মানে অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? অপশান এ হাফ, অপশান বি মোর দেন হাফ, অপশান সি লেস দেন হাফ, অপশান ডি বিটুইন 1 and 2। অ্যান্সার হবে সি। এটা থাকলো হোমওয়ার্ক, বাড়িতে তোরা করবি। দেখ, এইটা একটা এমসিকিউ, যেখানে পি আর ভি এর একটা গ্রাফ প্লট করে দিয়েছে, মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। তাহলে 1 থেকে যদি 2 এর দিকে যাই, মানে যেখানে ভলিউমটা বাড়ছে প্রেসার কমছে। তোরা একটু লিখে নিবি, এটা এমসিকিউ কিন্তু। মানে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হবে? অপশান এ কন্টিনিউয়াসলি ইনক্রিজ, মানে ওয়ার্ক ডানের কথা বলছি। মানে অপশান যেটা হবে, মানে এই গ্রাফটার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হবে? অপশান এ কন্টিনিউয়াসলি ইনক্রিজ, অপশান বি কন্টিনিউয়াসলি ডিক্রিজ, অপশান সি ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ, অপশান ডি ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ। তো তোদের দেখে কি মনে হচ্ছে কি হতে পারে? তোরা তো সবাই বলবি ডিক্রিজই করছে বলবি, কিন্তু এটা ঠিক নয়। দেখ কেন ঠিক নয়। যখন আমি এখান থেকে এইটুকু যাব, তাহলে এরিয়া এতটা। যখন আবার এখান থেকে এইটুকু যাব, তখন কিন্তু এরিয়া এত। তাহলে যখন আবার এখানে যাব, তাহলে এই দেখ, যত আমি 1 থেকে 2 এর দিকে যাচ্ছি গ্রাফটার কিন্তু এরিয়া বাড়ছে।
আমরা জানি কোনো গ্রাফের আন্ডার পোর্শন মানে ওয়ার্ক ডান হয়, অর্থাৎ এরিয়া ইনক্রিজ হচ্ছে, মানে এখানে ওয়ার্ক ডানটা কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এই কথাটা কিন্তু অতি অবশ্যই বলতে হবে। অর্থাৎ এখানে কি হবে না, বলতে হবে ওয়ার্ক ডান কন্টিনিউয়াসলি ইনক্রিজ। এবং তোদের আমি এর আগেও বলেছিলাম, যদি সাইক্লিক প্রসেস হয়, সাইক্লিক প্রসেসে মনে কর আমি এখান থেকে স্টার্ট করে আবার ঘুরে এখানে এসেছি, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। আর যদি এটা ক্লকওয়াইজ হতো সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হতো, পজিটিভ। অর্থাৎ ক্লকওয়াইজ হলে আমাদের ওয়ার্ক ডানটা কী হবে, পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে, নেগেটিভ। এবং জানি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান হয় কোনটা না, এই গ্রাফটার এরিয়াটাই কি নির্দেশ করে, ওয়ার্ক ডান নির্দেশ করে। এখানে এই গ্রাফটা দেওয়া আছে, এটা হচ্ছে ভি, এটা 2v, এটা পি, এটা 2p। তাহলে এই সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কত হবে ক্যালকুলেশন করবি, এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে পিভি লেখচিত্রে একটা সাইক্লিক প্রসেস দেখানো আছে, যা এই পয়েন্টটা 100, এটা 200 এবং ভলিউমটা আছে সেন্টিমিটার কিউবে আছে। আর এইটা আছে 100 কিলো পাস্কেল, এটা 200 কিলো পাস্কেল, মানে পাস্কেলে কনভার্ট করলে ওটা কিন্তু এসআই। তাহলে এই সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কত হবে ক্যালকুলেশন করে বার করবি, এটাও তোদের হোমওয়ার্ক। এখানে একটা সাইক্লিক প্রসেস দেওয়া আছে, যে এটা V1, এটা V2, এটা P2, এটা P1, এখানে ওয়ার্ক ডান বার করতে বলেছে। এটা হচ্ছে কিন্তু ইলিপস, আর আমি বলেছিলাম কোনো সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান হবে এই গ্রাফটার কিন্তু এরিয়া। এবং এই ইলিপসের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু মেজর অ্যাক্সিস বাই 2। তাহলে এইটা কত, V2 মাইনাস V1, তাহলে V2 মাইনাস V1 বাই 2, মানে মেজর অ্যাক্সিস বাই 2, ইন্টু মাইনর অ্যাক্সিস বাই 2, মানে হবে P1 মাইনাস P2 বাই 2। এবার এটা হচ্ছে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কী হবে, নেগেটিভ। অর্থাৎ এই সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কত বেরোলো, মাইনাস পাই V2 মাইনাস V1 বাই 2 ইন্টু P1 মাইনাস P2 বাই 2। এখানে এই একটা ডায়াগ্রাম দিয়েছে, এটা হচ্ছে পি মানে প্রেসার, যা পাস্কেলে আছে, এটা 10, এটা 30, আর এটা আছে ভলিউম লিটারে আছে, এটা 10, এটা 30। তাহলে এই সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান কত হবে ক্যালকুলেশন করে তোরা বার করবি, এটাও তোদের হোমওয়ার্ক। এখানে এই এমসিকিউতে এটা পি অ্যাক্সিস, এটা ভি অ্যাক্সিস, এটা এ বি হচ্ছে এটা স্ট্রেট লাইন, তোরা লিখে নিবি কিন্তু, মানে এটা দিয়ে দিয়েছে এবং অ্যারো সাইন দিয়েছে এ থেকে বি এর দিকে। কোশ্চেনটা কি, মানে অপশানগুলো দিয়েছে। অপশান এ টেম্পারেচার ইনক্রিজ ফার্স্ট দেন ডিক্রিজ, এটা হচ্ছে অপশান এ। তাহলে কি বললাম, অপশান এ টেম্পারেচার ইনক্রিজ ফার্স্ট দেন ডিক্রিজ। অপশান বি টেম্পারেচার ডিক্রিজ ফার্স্ট দেন ইনক্রিজ। অপশান সি কি, টেম্পারেচার কন্টিনিউয়াসলি ডিক্রিজ। অপশান ডি নান অফ দিস, কোনোটা নয়। কি করে করতে হবে দেখ, আমি সেটা বলছি। তার আগে বলি, এই যে পিভি যে গ্রাফ হয়, পিভি গ্রাফে আমরা যে গ্রাফ পাই সেই গ্রাফটা ঠিক এই ধরনের গ্রাফ পাই আমরা। এইভাবে মনে কর এখানে টেম্পারেচার T1, পরে একটা গ্রাফ প্লট করলাম, এখানে টেম্পারেচার T2, পরে একটা গ্রাফ প্লট করলাম, এখানে টেম্পারেচার T3, T1, T2, T3 এভাবে আছে। এখন তোরা বল বা তোরা দেখ T1, T2, T3 মধ্যে কোনটা বেশি হবে, কি করে বার করবি, এটা লাইন টান। এখানে দেখ ভলিউম 1, প্রেসার এখানে, আবার এখানে আয় ভলিউম 1, প্রেসার বেড়ে গেল, এখানে আয় ভলিউম 1, প্রেসার বেড়ে গেল, মানে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি প্রেসারের সঙ্গে টেম্পারেচার প্রপোর্শনাল, যেহেতু এখানে প্রেসারটা বেশি মানে টেম্পারেচার বেশি হবে। তাহলে আমি বলবো T3 গ্রেটার দেন T1 গ্রেটার দেন T2। আমি কি করছি, এই গ্রাফের উপর আমিও এখানে গ্রাফ প্লট করছি, এই একটা গ্রাফ প্লট করলাম, এই একটা গ্রাফ প্লট করলাম,
এই একটা গ্রাফ প্লট করলাম। তাহলে যত দূরে যাব টেম্পারেচার বেশি হবে, মানে ধরলাম এটা T3, এটা T2, এটা T1। তাহলে এখানে দেখ এইটা হচ্ছে T1, এটা T2, এটা T3। তাহলে আমরা জানি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে T1 এর, এই পয়েন্টটা হচ্ছে T2 এর, আর এই পয়েন্টটা হচ্ছে T3। মানে আমি 1, 2, 3 থেকে আসছি, মানে এ থেকে বি এর দিকে আসবো, অ্যারো সাইন তাই দেখানো আছে। তাহলে এ থেকে যদি বি এর দিকে আসি, তাহলে প্রথমের দিকে টেম্পারেচারটা কী হচ্ছে না ইনক্রিজ করছে। তারপরে যদি এখান থেকে এই দিকে যাই, দেখ এটা 3, তারপরে 2, তারপরে 1, মানে টেম্পারেচার ডিক্রিজ করবে। তাহলে ফার্স্ট হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ, দেন টেম্পারেচার ডিক্রিজ। এটাই হবে অপশান, মানে এটাই হবে অ্যান্সার। এখানে দেখ এই পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এখানে অপশান কি বলছে? অপশানে ইনক্রিজ টেম্পারেচার এ টু বি, বলছে এ থেকে বিতে গেলে টেম্পারেচার বাড়বে। অপশান বি বলছে ইনক্রিজ টেম্পারেচার বি টু সি, মানে বি থেকে সিতে গেলে টেম্পারেচার বাড়বে। অপশান সি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। অপশান ডি বলছে ডিক্রিজ ডি টু এ, মানে ডি থেকে এতে গেলে কি না টেম্পারেচারটা ডিক্রিজ করবে। কোন অপশানটা হবে সেটা আমাকে দেখতে হবে। তো ফার্স্ট হচ্ছে কাজ আমাদের, যে এখানে পিভি যে গ্রাফগুলো হয় সেগুলো এঁকে ফেলি। এই ধরনের গ্রাফ হয়, এইভাবে আঁকলাম। তাহলে যত উপরে যাই টেম্পারেচার বেশি হয়, তাহলে এখানে টেম্পারেচার চেয়ে এই টেম্পারেচার বেশি, এই টেম্পারেচার আরও বেশি। তাহলে এ থেকে বি এর সময় দিকে যদি যাই, তাহলে টেম্পারেচারটা কী হবে? ইনক্রিজ হবে। কারণ আমরা জানি এই টেম্পারেচার সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তো সবচেয়ে হাই এটা। তাহলে আমি অপশানে কি বলবো না এ থেকে বিতে গেলে ইনক্রিজ টেম্পারেচার, এটাই হবে, মানে অপশান এটা হবে কারেক্ট। 3 মোল হিলিয়াম গ্যাস আছে যার টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে 2 কেলভিন। তাহলে ওই হিলিয়াম গ্যাসের ইন্টারনাল চেঞ্জ কত হবে ক্যালকুলেশন করো। তোরা এটা বাড়িতে করবি, যার অ্যান্সার বেরোবে 74.8 জুল। সেকেন্ড এমসিকিউ করবি, একটা হিলিয়াম গ্যাস আছে যা বলে দিয়েছে টেম্পারেচার 300 কেলভিন, প্রেসার বলেছে 0.5 ATM। একটা মলিকুলের জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বার করতে হবে, যার অ্যান্সার বেরোবে 6.21 ইন্টু 10⁻⁻21 জুল। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে মনো অ্যাটমিক হোক আর ডায়াটমিক হোক, সেক্ষেত্রে ডেল কিউ ইজ টু ডেল ইউ ইজ টু ডেল ডাব্লিউ, এই রেশিওটা আমি কি করে বার করব? যেহেতু আমি আইসোবারিক বলেছি, মানে প্রেসার কনস্ট্যান্ট, তাহলে ডিকিউ মানে আমরা জানি কত হবে, এন সিপি ডিটি। আবার ডিউ মানে কি আমরা জানি, চেঞ্জ অফ এনার্জি ফর্মুলা, এন সিভি ডিটি। ওয়ার্ক ডান কী হয় না আমরা জানি পি ডিভি। আবার জানি আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এইটাকে যদি এখানে কি ভলিউমটা কি ভেরিয়েবল, তাহলে ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েট করছি ভলিউমের রেসপেক্টে। পি এর প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এটা করলে হবে পি, মানে এটা করছি আমি পিভি এন আর সরি ডিডিভি এন আর টি। তাহলে পি বাইরে যাবে, তাহলে এইটা হবে ভিকে করলে কত হবে 1, আর এখানে হবে এন আর, এটা হবে ডিটি ডিভি, মানে পি ডিভি ইকুয়ালস টু হবে এন আর ডিটি। অর্থাৎ এখানে আমি লিখব এন আর ডিটি, তাহলে এটা হবে সিপি ইস টু সিভি ইস টু আর, এটা দাঁড়াবে। যদি এটা ডায়াটমিক গ্যাস বলতো সেক্ষেত্রে কীরকম ধরনের অ্যান্সারটা বেরোতো? যদি ডায়াটমিক বলতো তাহলে আমরা জানি সিভি ইকুয়ালস টু, অবশ্যই মোলটার উপর নির্ভর করবে, অবশ্যই মোলটা এখানে কেটে যাবে, সবসময় কেটে গেছে, হাফ অফ এফ আর 1 মোলের ক্ষেত্রে। তাহলে এফ এর ভ্যালু কত হয়
না ডায়াটমি যদি বলতো এফ ভ্যালু কত হবে 5, তাহলে 5/2R। তখন এটা সিভি হলে সিপি কত হবে আর প্লাস সিভি, তাহলে 7/2R। তাহলে এখানে বসিয়ে দিলে এটা হবে 7/2R, আর এইটা হবে 5/2R, এইটা হবে আর, মানে 7:5:2। এটা মনোঅ্যাটমিক ক্ষেত্রে দিতে পারে, অন্য কারো ক্ষেত্রেও দিতে পারে, কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা পার করতে পারবো।